রয়েছে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। ফ্যাসিবাদের দোসরদের সাথে মিটিং করছে বিভ্রান্তকারীরা। যশোরের জনসভায় বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। নির্বাচনের সময় আমরা দেখেছি অনেক ব্যক্তি হঠাৎ করে অস্বাভাবিক একটি টিকিট বিক্রির কাজে লেগে গেল। বিভিন্ন জায়গায় বিভিন্ন টিকিট বিক্রি। আপনারা পেয়েছেন কোন টিকিট পাননি আপনারা, কারণ এই টিকিট হচ্ছে বায়বীয় টিকিট। আগামী সপ্তাহ নাগাদ অর্ধেক কমবে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎ মন্ত্রীর। জ্বালানি সংকট নিয়ে রাজনীতি করবে না বিরোধী দল, দেবে সুনির্দিষ্ট প্রস্তাবনা। নারী আসনে প্রার্থিতা পেতে মনিরা শারমিনের আপিল খারিজ। ইসিকে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের। দেশ জুড়ে ঝড় বৃষ্টি, মেঘের ঘনঘটা। 4 জেলায় বজ্রপাতে নিহত 8। জামালপুরে গাছ পড়ে 2 সন্তান সহ মায়ের মৃত্যু। সকালবেলা ঝড় বৃষ্টির পূর্বাভাস যখন কমে গেছে তখন আমরা এই জায়গায় আসছি। আসার পরে সকালবেলা দেখি যে এই অবস্থা। যাই 2 জুন এই মনে হলো 3 জুন মনে করলে কার মনে হলো চাপা দিয়া মনে হলো পয়সা আছে। ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করতে চায় সরকার। প্রথম 2 বছর বেসরকারি প্রতিষ্ঠানের সাথে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেবে বিমান। রাতের বাংলাদেশে এছাড়াও থাকছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাক্ষাৎ। তেহরানের ইউরেনিয়াম মস্কোতে জমা রাখার প্রস্তাব। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। যশোরে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতে 500 শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, যার 80%ই নারী। দেশকে এগিয়ে নিতে সুস্থ জাতি গড়ে তুলতে হবে, আর সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। দ্রুততার সাথে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিশেষায়িত বিভাগ, দক্ষ চিকিৎসক নার্সের সমন্বয়ে মানসম্মত সেবা নিশ্চিত করা হবে। 500 শয্যার এই হাসপাতাল চালু হলে স্থানীয় জনগণের পাশাপাশি আশপাশের জেলার মানুষও উন্নত চিকিৎসা সুবিধা পাবে। বিশেষ করে জরুরি সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা এবং বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রধানমন্ত্রী যশোরের 250 বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। লক্ষ্যটা হচ্ছে কত দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে যে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা। গণভোটের রায় ভিন্ন খাতে প্রবাহিত করে নিজেদের স্বার্থে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে মানুষ 5 আগস্টের মতো জবাব দেবে। যশোরের বিভিন্ন কর্মসূচিতে তিনি বলেছেন, কোনো টিকিট বিক্রি করতে নয়, বাস্তব কাজ করতে চায় সরকার। যশোর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী আলামিন তালুকদার। যশোরের শার্শা উপজেলার উলসী খাল জিয়ার খাল নামেই পরিচিত। খাঁ খাঁ শুষ্ক মরুর মতো এখন। প্রায় 50 বছর আগে জিয়াউর রহমান যে খাল খনন করেছিলেন সেটি পুনঃখনন শুরু করলেন তাঁরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বনির্ভর বাংলাদেশ এবং অর্থনৈতিক মুক্তির পথ অনুসরণের নজির যেন পাশাপাশি দুটি নাম ফলকে। অপেক্ষায় থাকা সাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে করতে তারেক রহমান শুরু করেন খাল উলসী খনন। খালপাড়ের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী সরকারের সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনের আশ্বাস দেন। বলেন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্যের পরিবর্তনের, তবে এবারও ষড়যন্ত্র হচ্ছে, তাই সতর্ক থাকতে হবে সকলকে। আমরা যদি সকলে মিলে পরিশ্রম করি তাহলে অবশ্যই ভাগ্যের পরিবর্তন করা সম্ভব, তাহলে অবশ্যই দেশের অবস্থার পরিবর্তন করা সম্ভব, তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকতে পারবে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি চিনি খেলতে চায়, ইনশাআল্লাহ 5 তারিখে
যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ সেভাবেই জবাব দেবে। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি লাইন পর্যায়ক্রমে বাস্তবায়নে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। বলেন, জুলাই সনদের অর্থ নিজেদের স্বার্থে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় একটি পক্ষ। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে, অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল। মনে আছে আপনাদের? 173 দিন কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এখনো আবার সেই গ্রুপ আরেকজনের সাথে গিয়ে আসর করেছে। আপনাদেরকে এই ব্যাপারে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে অর্থনীতির উপর চাপ পড়ছে বলেও জানান তারেক রহমান। তবুও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা দেন তিনি। এই কলকারখানাগুলো চালুর ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। আমরা সেই কাজে বাংলাদেশে আগামী 2-4 মাসের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা সম্ভব হবে, যার ফলে অনেক বেকার যুবক নতুন করে কর্মসংস্থানের সুযোগ হবে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল যশোরের দুঃখ ভবদহ। যে ভবদহে সাধারণ মানুষ প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে জলাবদ্ধতার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সেই মানুষগুলোর দীর্ঘদিনের দাবি টাইডাল রিভার ম্যানেজমেন্ট, যার মধ্য দিয়ে জোয়ার ভাটার ব্যবস্থাপনা করে নদী এবং খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা নিশ্চিত করা সুযোগ মিলবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই উলাসী খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে সেই বার্তাই যেন দিতে যাচ্ছেন। গোটা দেশ জুড়েই এই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে নদী খালের পানি প্রবাহ নিশ্চিত করার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি, যার মধ্য দিয়ে কৃষি, সাধারণ মানুষের জীবনযাপনে ব্যাপক পরিবর্তন, ইতিবাচক বিপ্লব ঘটবে বলে প্রত্যাশা করছে সরকার। বিকেলে যশোর ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কেউ যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো টিকিট বিক্রি করে আসেনি তার সরকার। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। এবং বিভিন্ন রকম জুজিবুরির ভয় দেখে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না, বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। আজকে এই জনসভার প্রতিশ্রুতি হবে সেই প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতির মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। যশোরের 6টি সংসদীয় আসনের মাত্র একটিতে জয় পেয়েছিল বিএনপি। তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কাজে তার প্রভাব পড়বে না বলেও জানান প্রধানমন্ত্রী। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, যশোর। এই দেশ আমাদের। আগামী সপ্তাহেই লোডশেডিং অর্ধেক কমে যাবে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি আমদানির খরচ বাড়ায় চাপ বাড়ছে অর্থনীতিতে। আর এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন দেশি বিদেশি অংশীদাররা। এক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন চীনা রাষ্ট্রদূত। লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন রাজধানীতে ততটা প্রকট না হলেও গ্রামাঞ্চলে দিনের বেশিরভাগ সময়েই দেখা মিলছে না বিদ্যুতের। এজন্য ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধসহ নানা কারণে দেশের বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকাকে দায়ী করছে সরকার। তবে সোমবার কিছুটা আশার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 56,000 কোটি টাকা আমার বাকি আছে। এখন এদেরকে আপনার টাকা না দিলে কয়লা আনবে না, টাকা না দিলে বিদ্যুৎ দেবে না, এর মধ্যে আমরা পড়ে গেছি আপনার। তারপরেও আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, অনেক কষ্ট করে আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত 4র্থ বাংলাদেশ চায়না নবায়নযোগ্য জ্বালানি ফোরামের এই আয়োজনে মন্ত্রী জানান, বিদ্যুৎ সংকট কাটাতে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রত্যেকটা মিনিস্ট্রি কিন্তু অনেক জমি আছে, যে জমিগুলো আনইউজড আছে, প্রত্যেকটা জমি আমরা নিয়ে নেব। নিয়ে যেটা আশিক বলল যে আমরা একটা লং টার্ম লিজ দিয়ে দেব, সেখানে
ইনভেস্টর যে ইনভেস্ট করবে। এবং আমাদের আপনারা জানেন যে আমাদের দেশের সবচেয়ে বড় ল্যান্ডলর্ড হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্ট। তাদের প্রচুর জমি আছে, তো আমরা ওই জমিগুলোও আমরা বের করার চেষ্টা করছি যাতে ওই জমিগুলো আমরা ব্যবহার করতে পারি। গুলশানের একটি হোটেলে এই আলোচনায় অংশ নেন জ্বালানি খাতের অংশীজনরা। নবায়নযোগ্য খাতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ার নানা কারণ তুলে ধরেন তারা। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা দ্রুত কাটার সম্ভাবনা কম, তাই জ্বালানি নিরাপত্তায় বিকল্প পথ খুঁজতে হবে। তেল গ্যাস নির্ভরতা থেকে বের হয়ে নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে। চীন এ পথে বাংলাদেশের পাশে থাকতে চায়। সিপিডিও তাদের প্রেজেন্টেশনে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো এবং বিনিয়োগ বান্ধব নীতি কাঠামো গড়ে তোলার উপর জোর দেয়। Definitely it should be very much transparent. তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সংকট নিয়ে কোনো রাজনীতি করবে না বিরোধী দল। পরিস্থিতি উত্তরণে সরকারকে সর্বাত্মক সহায়তা করা হবে, আর এর জন্য গঠিত বিশেষ কমিটিতে তাদের আছে সুনির্দিষ্ট কিছু পরামর্শ ও প্রস্তাব। কৃষিতে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার বিকল্প উৎস খোঁজার পাশাপাশি লোডশেডিংয়ে সমতার প্রস্তাব বিরোধীদের। সরকারি দল বলছে, যৌক্তিক ও জনগুরুত্বপূর্ণ পরামর্শ অবশ্যই গ্রহণ করে পরিস্থিতি মোকাবেলা করা হবে। বিস্তারিত সহকর্মী লামিয়া তিথির রিপোর্টে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি সংকটের মুখে দেশ। তেলের দাম বৃদ্ধির পর পাম্পের সামনে লাইন কিছুটা কমলেও ভোগান্তি পুরোপুরি কাটছে না। গ্যাসের অভাব, কমেছে বিদ্যুতের উৎপাদন, লোডশেডিংয়ে মানুষের অবস্থা হাঁসফাঁস। আমি পাশে থাকবো। এরই মধ্যে সরকার আর বিরোধী দলের 5 জন করে সদস্য নিয়ে হয়েছে বিশেষ কমিটি। চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করবে এই কমিটি। তারা সময় পাচ্ছেন 30 দিন। সংসদে এ প্রস্তাবটা ছিল বিরোধী দলের। সরকারকে কি পরামর্শ দিতে চায় বিরোধীরা? সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধিরা এখানে আছে এই মহান সংসদে। কমিটির সদস্য ঢাকা 16 আসনের এমপি অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। তিনি জানান, জ্বালানি সংকট নিয়ে কোনো রাজনীতি করবে না বিরোধী দল। বৈশ্বিক এ সমস্যা মোকাবেলায় সরকারকে সর্বাত্মক সহায়তা করতে চায় তারা। জ্বালানি সংকট বর্তমানে বিদ্যমান আছে, এটা নিয়ে আমরা সরকারকে সহায়তা করতে চাই। আমরা এটা নিয়ে কোনো রাজনীতি করতে চাই না। রাজনৈতিক ইস্যু নিয়ে হয়তো আমরা সরকারের সমালোচনা করব বা বিরোধিতা করব। প্রথম বৈঠকে আমরা ধারণা করছি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বর্তমান যে সর্বশেষ অবস্থা এই সেক্টরের এবং কি ঘাটতি আছে, আমরা সেগুলো বিচার বিবেচনা করে আমরা একটা সাস্টেইনেবল সমাধান দেওয়ার চেষ্টা করব আর কি কমিটির পক্ষ থেকে। কৃষি খাতের জ্বালানিতে বেশি গুরুত্ব দেওয়ার প্রস্তাব বিরোধী দলের। সেই সাথে লোডশেডিং এর বৈষম্য না রাখার পরামর্শও তাদের। জ্বালানির বিকল্প খুঁজতে থাকবে সুনির্দিষ্ট সুপারিশ। বিরোধী দল হিসেবে আমাদের পরামর্শ থাকবে, বা আমরা সরকারকে পরামর্শ দেব বা প্রয়োজন হলে ক্ষেত্র বিশেষে কিছুটা প্রেশার ক্রিয়েট করবো। সেটা হলো যে কৃষি উৎপাদন যাতে বিঘ্নিত না হয়। কৃষি উৎপাদন বিঘ্নিত হলে তো আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব। সকলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে হবে এবং বিকল্প সোর্সিং করতে হবে। ক্রুড অয়েল আনতে পারি, আমরা পরিশোধিত আনতে পারি, বাট আমাদেরকে এটা করতে হবে। জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার বলছেন, বিরোধী দলও সরকারের অংশ। তাদের কাছ থেকে যৌক্তিক ও জনগুরুত্বপূর্ণ পরামর্শ প্রত্যাশা করে সরকার। তাদের যে পরামর্শ সেটা যদি অবশ্যই অ্যাকসেপ্টেবল হয়, সেটা যদি জনস্বার্থ পক্ষে হয়, তাদেরকে রাখার উদ্দেশ্য তারা তো জনগণের ভোটেই তারা এমপি বা তারা তো সরকারের অংশ। আমরা মনে করি দেশের জন্য বা রাষ্ট্রের জন্য কল্যাণকর, অবশ্যই সে পরামর্শ রাখা হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধকে কেন্দ্র করে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে সমান সংখ্যক সদস্যদের নিয়ে এ কমিটির প্রস্তাব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজ্ঞপ্তি প্রকাশের পর শুরু হবে বিশেষ এ কমিটির কার্যক্রম। এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে ইসি। সকালে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সেই দলের আরেক নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক্ষেত্রে আর আপিল করবে না বলে জানিয়েছে কমিশন। বাস্তবায়ন করবে হাইকোর্টের আদেশ।
তফসিল অনুযায়ী সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মনোনীত প্রার্থী যারা তাদের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানি। সোমবার প্রথম দিনের কার্যক্রমে সিইসি এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিল পুরো কমিশন। শুরুতেই বিএনপির প্রার্থী জিবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ খারিজ করে ইসি। একই রকম সিদ্ধান্ত আসে দলের আরেক প্রার্থী মাধবী মারমার ক্ষেত্রেও। এই যে নমিনেশন পেপারটা তার অ্যাকসেপ্ট হলো, এটা আইনের চরম ব্যত্যয় হয়েছে। আমরা এই বিষয়গুলো কমিশনকে বলেছি। হাইকোর্টে গিয়ে এটা রিড করতে হবে, মানে এখানে আর নির্বাচন কমিশন অফিস থেকে আসলে কোনো সুযোগ নেই। তাহলে তারা সেটা কেন উল্লেখ করেনি? বিএনপির দুই নারী নেত্রীর প্রার্থিতা টিকে গেলেও বাতিল হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেত্রী মনিরা শারমিনের আপিল। যেহেতু উনি টাকাটা পরিশোধ করে চাকরিটা ছেড়েছেন, সুতরাং এটা হচ্ছে টার্মিনেশন অফ সার্ভিস, এবং টার্মিনেশন অফ সার্ভিস কোনো ডিসকোয়ালিফিকেশন না। এটি একটা বৈষম্যমূলক বিষয়, যেটা আসলে নারীদের সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিতে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। আমি অনুরোধ করব যে এই জায়গাগুলোতে আসলে স্পেসিফিক করা। উনি হয়তো বা আইনগতভাবে আদালতের শরণাপন্ন হইতেও পারেন, না হইতে পারেন। এখন কি আদেশ বা কি অবস্থা দাঁড়ায়, এটা একটু সময়ের ব্যাপার। তবে এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মাননীয় আদালত সিদ্ধান্ত দেন যে এই বিষয়ে একটি রুল জারি করেন এবং একই সাথে একটি ডিরেকশন দেন। ডিরেকশনে ইলেকশন কমিশনকে ডিরেকশন দেওয়া হয় যে তার মনোনয়ন পত্রটি যেন গ্রহণ করা হয় এবং আইন অনুযায়ী সেটি বিবেচনা করা হয়। গত 22 এপ্রিল মনোনয়ন ফর্ম জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার প্রায় 20 মিনিট পর ইসিতে গিয়েছিলেন নুসরাত তাবাসসুম। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গতরাত থেকে ঝড়, বৃষ্টি আর বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু বজ্রপাতেই 8 জন মারা গেছেন, আর ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে পড়ে প্রাণ গেছে 4 জনের। কয়েক জায়গায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ। তীব্র গরমের মাঝে গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়, যা কিছুটা স্বস্তি নামিয়েছে জনজীবনে। তবে ঝড় বৃষ্টির প্রভাবে বিভিন্ন জেলায় ঘটেছে হতাহতের ঘটনা। নেত্রকোনার খালিয়াজুড়িতে বজ্রপাতে আলাদা স্থানে 3 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, রসুলপুর ফেরিঘাট এলাকায় মাছ ধরতে যান আব্দুল মোতালেব। বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। উপজেলার সাতগাঁও গ্রামে বাড়ির সামনে ধান শুকানোর সময় বজ্রপাতে নিহত হন চাষি মোনায়েম খা পালান। আর কৃষ্ণপুর গ্রামে বজ্রপাতে মারা যায় ধান ব্যবসায়ী শুভ মণ্ডল। বজ্রপাতে সুনামগঞ্জ সদর উপজেলায় 3 জনের মৃত্যু হয়েছে। ঝোড়ো বাতাস আর বৃষ্টির সাথে বজ্রপাত আঘাত হানে দেখার হাওরে। ধান কাটায় ব্যস্ত আব্দুল্লাপুরের কৃষক জমির উদ্দিন মারা যান ঘটনাস্থলে। একই সময় গ্রামের এক দোকানের সামনে ছিলেন জমির হোসেন নামে আরেকজন। বজ্রপাতের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। হবিগঞ্জের নবীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নোয়াগাঁও গ্রাম সংলগ্ন গর্দার হাওরে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে প্রাণ হারান তিনি। এমন মৃত্যুতে শোকস্তব্ধ স্বজনরা। দরিদ্র পরিবারটির জন্য সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া নোয়াখালীতে প্রাণ গেছে আরও একজনের। এদিকে ঝড়ে বসতবাড়ির উপর গাছ পড়ে প্রাণ গেছে মা ও 2 মেয়ের। জামালপুরের মেলান্দহে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে ঘরে ঘুমিয়েছিলেন খুকি বেগম ও তার 2 মেয়ে। গাছের চাপায় ঘটনাস্থলেই মারা যান 3 জন। এছাড়া নওগাঁয় কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় অন্তঃসত্ত্বা এক নারীর প্রাণহানি হয়েছে। 3 মাস এক চোখের মধ্যে আসিল, তার মধ্যে এই যে বাউরে গাছটা চালরে ফেলাই দিয়ে চাপা দিছে, 3 জন একসাথে মেরেছে। শরীরের উপর দিয়ে ছিল, চাপ খাইয়া আসিল। পরে আমরা সকালবেলা সবাই জানাজানি করি, দেখতে পাই এই জায়গায় যেভাবে পড়ে আছে। ফায়ার সার্ভিসে কল করা হয়, ফায়ার সার্ভিসে আসে, এখন পুলিশ আসছে, পুলিশরা দেখতেছে, আপনারা আসছেন, তারপরে এই ঘটনা। আকস্মিক বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে। সংসদে ত্রাণমন্ত্রী বলেন, প্রাণহানি ঠেকাতে দুর্যোগপ্রবণ এলাকায় আশ্রয় কেন্দ্রে যেতে সাইরেন বাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তালগাছ রোপণ কর্মসূচিও হাতে নিচ্ছে সরকার। আলোচনা করেছি, ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি যাতে করে হাই পাওয়ার যেটিকে ওই সময় বজ্র যদি হয় তাহলে সেটাকে শুষে নিতে পারে, সে ব্যবস্থাটা আমরা করব। সাবরিনা লিজা, যমুনা নিউজ। হাম ও উপসর্গ নিয়ে আরও 5 জনের প্রাণ গেল, আর এ নিয়ে 264 রোগীর মৃত্যু হলো। রাজধানীর হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা না থাকায় চিকিৎসা দিতে হচ্ছে মেঝেতে। চিকিৎসকরা বলছেন, কারো মধ্যে হামের লক্ষণ দেখলেই কোয়ারেন্টিনে পাঠাতে হবে। এদিকে সারা দেশে হাম আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
কিছুতেই যেন লাগাম মানছে না হাম। 24 ঘন্টায় হাম ও উপসর্গে প্রাণ হারিয়েছেন আরও 5 জন। এ নিয়ে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন 264 জন। মোট শনাক্ত 38,079 জন। রাজধানীর হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত শয্যা। কোথাও কোথাও হামের রোগীদের রাখতে হচ্ছে মেঝেতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীর স্বজনরা জানান, রোগের শুরুতে বুঝতে পারেননি, পরে কয়েক হাসপাতাল ঘুরে এসেছেন রাজধানীতে। অনেক দিন ধরে বাসায় ছিল, বাসায় থাকার পরে এখন দেখি যে আর জ্বর কমে না। এই 2-3 দিন ধরে আবার হাসপাতাল ভর্তি হয়েছি। হামটা ধরা পড়ার আগ দিয়ে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে বাচ্চার গায়ে 102-3 জ্বর, সাথে হচ্ছে ডায়রিয়া। নর্মাল নাফাটা খাওয়াইছি, পরে যখন দেখছি যে নাফা কমে না তখন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিছি। বিশেষজ্ঞ ডাক্তাররা যখন দেখতেছে কমতেছে না জ্বর, তখন আবার উনি হাসপাতালে রেফার করছে। চিকিৎসকরা বলছেন টিকা দেওয়াই এখন একমাত্র সমাধান। তবে হামের প্রকোপ বৃদ্ধির জন্য বিলম্বে হাসপাতালে আসাকে দায়ী করেন তারা। একই সাথে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত কোয়ারেন্টাইন বিধি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রধান পরামর্শ সেটা হচ্ছে হামের টিকা নিতে হবে। টিকা কিন্তু মানুষকে অনেক রোগের হাত থেকে, তীব্রতার থেকে বাঁচায়। বেশি মানুষের মধ্যে বাচ্চা নিয়ে যাওয়া যাবে না। কারো বাড়িতে 2-3টা বাচ্চা থাকলে যেই বাচ্চাটার হাম সন্দেহজনক হামের জ্বর, সর্দি কাশি হয়েছে, বাচ্চাটাকে একটু আলাদা করে রাখতে হবে। এদিকে সারা দেশে হাম আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেয়া হয়। এছাড়া টিকা দিতে ব্যর্থতা খতিয়ে দেখতে গঠিত কমিটি কি কাজ করছে 2 সপ্তাহ পর তার প্রতিবেদন দেখার কথাও জানান উচ্চ আদালত। কোর্ট আদেশ দিল যে যেহেতু রাষ্ট্রপক্ষ বলছে যে ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে, তাহলে 2-3 উইকসের মধ্যে তারা যাতে এটার কমপ্লায়েন্স দেয়। অর্ডার দিয়েছে যে ভ্যাকসিন প্রক্রিয়াটা যাতে চলমান থাকে এবং পরিপূর্ণভাবে সমস্ত শিশু যাতে ভ্যাকসিনেশনটা পায়। সারা দেশে 1,80,00,000 শিশুকে টিকার আওতায় আনতে দেশব্যাপী ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে। 5 এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের টিকা পেয়েছে 85 লাখের বেশি শিশু। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। প্রায় 2,000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামীর নথিপত্র পেতে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। দুদক জানিয়েছে স্বামীর গার্মেন্টস ব্যবসার আড়ালে অর্থ পাচার করেন মুনা। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির নথিপত্র যাচাই বাছাই করছে সংস্থাটি। আওয়ামী লীগ শাসনামলে 2018 থেকে 24 সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাংলাদেশের হাইকমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন সাইদা মুনা তাসনিম। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উঠলে গেল বছরের মাঝামাঝি অনুসন্ধানে নামে দুদক। অভিযোগে বলা হয়, স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তহিদুল ইসলাম চৌধুরীর সঙ্গে মিলেমিশে 12টি কোম্পানি ও নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনুমানিক 2,000 কোটি টাকা পাচার করেন মুনা। পাচারের সেই সব নথিপত্র পেতে এনবিআর, বিএফআইইউ সহ বিভিন্ন দপ্তরে চিঠি দেয় দুদক। তলব করা হলেও হাজির হননি তারা। ওনার বিষয়ে অনুসন্ধান চলমান। ওনার অভিযোগ সংশ্লিষ্ট যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোতে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা তার রেকর্ডপত্র যাচাই বাছাই করছেন, দেখছেন। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে গাবতলী হাট ইজারা, ই রিক্সা প্রকল্প সহ বিভিন্ন দুর্নীতির নথিপত্র সংগ্রহ শেষে যাচাই বাছাই করছে সংস্থাটি। অনুসন্ধানের স্বার্থে যে বিষয়গুলো তারা দেখেন সেই বিষয়গুলো দেখছেন। এরই মধ্যে দুদকের আবেদনে উত্তরের সাবেক প্রশাসককে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেছেন, নির্বাচন কমিশন কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। এদিকে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 22তম বৈঠক, সভাপতিত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদের চলমান বিষয়ের উপরে
দিনের শুরুতেই ছন্দপতন ঘটে সংসদীয় কার্যক্রমের। কার্যসূচির শুরুতেই প্রশ্নোত্তর পর্ব থাকলেও তা কেবল টেবিল উপস্থাপন করেই পরবর্তী কর্মসূচির দিকে আগায় সংসদ। বিধিতে তা বিধৃত আছে। লিখিত বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানান, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়া দ্রুত শুরু হবে। এ সময় ইভিএম সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। মুক্তিযুদ্ধ জাতির অহংকার। বিকেলে সংসদ অধিবেশনে ৭১ বিধি অনুযায়ী জাতীয় জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে কথা বলেন কয়েকজন মন্ত্রী। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, মাদকের পাশাপাশি অনলাইন জুয়া নিয়ন্ত্রণেও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অবৈধ সীসা লাউঞ্জগুলো যেন নাম ঠিকানা বদলে পুনরায় কার্যক্রম চালাতে না পারে সেজন্য বাড়ানো হবে নজরদারি। নিয়মিত পুলিশ টহলের পাশাপাশি বিভিন্ন সীসা লাউঞ্জ রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। ঠিকানা পরিবর্তন করে অথবা কোনো আবাসিক বাসস্থানের আড়ালে কোনো প্রকার অবৈধ সীসা লাউঞ্জ যাতে পরিচালিত না হয় সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও রাষ্ট্রযন্ত্রের ভেতরে ফ্যাসিবাদী কাঠামোর উপাদানগুলো এখনো রয়ে গেছে। শুধুমাত্র হাসিনা বা আওয়ামী লীগের সমস্যা না, বাংলাদেশের সংবিধানের মধ্যে ফেসিবাদের যে উপাদানগুলো আছে, যেগুলো একজনকে হাসিনা করে তোলে, আওয়ামী লীগ করে তোলে, সেই উপাদানগুলোকে পরিবর্তন করতে পারাটাও আমাদের লক্ষ্য, মাননীয় স্পিকার। এই কারণে হাসিনা এবং তার আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু একই অবস্থানগুলো প্রতিষ্ঠানগুলো এখানে রয়ে গেছে। সেই প্রতিষ্ঠানগুলোতে হাসিনাকরণ করা হবে না, আওয়ামী লীগীকরণ করা হবে না, অর্থাৎ ফেসিবাদী যে হয়ে উঠবে না, সেই জন্য আমরা সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে এসেছিলাম মাননীয় স্পিকার। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে জানিয়ে লিখিত বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী জানান, সেগুলো বাস্তবায়ন করা গেলে বর্ষা মৌসুমে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। উপজেলার জনগণ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা কোন কোন প্রতিষ্ঠান দেবে সেটা চূড়ান্ত না হলেও ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালু করার জোর প্রস্তুতি নিচ্ছে সরকার। আর সেক্ষেত্রে ১৬ ডিসেম্বরই ডেডলাইন। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, প্রথম ২ বছর রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানের সাথে আরও একটি বেসরকারি প্রতিষ্ঠান গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে থাকবে। তড়িঘড়ি করে ২.৫ বছর আগে তৃতীয় টার্মিনাল উদ্বোধন করে আওয়ামী লীগ সরকার, কিন্তু উদ্বোধনের পরও চালু না হওয়ায় বারবার আলোচনায় এসেছে এই মেগা প্রকল্প। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর পর নির্বাচন, এরপর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক কর্মকর্তাদের সাথে এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম সাংবাদিকদের মতবিনিময় সভায় সোমবার সংস্থাটির চেয়ারম্যান জানালেন, ১৬ ডিসেম্বরের মধ্যেই থার্ড টার্মিনাল চালুর জোর প্রস্তুতি চলছে। তার আগেই স্থাপন করা বিভিন্ন প্রযুক্তি ও সরঞ্জাম ঝালিয়ে নিচ্ছেন তারা। যদি সম্ভব হয় আমরা সেই ডিসেম্বর মাস ১৬ ডিসেম্বর ধরে আমরা হয়তো একটু আগানোর চেষ্টা করব, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। ডিসেম্বর 26 পর্যন্ত এটা ওদের গরজই দেবে, ওদের এক্সপেন্স এভরিথিং। জুন ২৭ পর্যন্ত সেই মেইনটেন্স ফ্যাসিলিটি দিবে। যদি মনে করতে পারেন হয়তো এটা অপারেশনাল নাই, হাওয়ার দ্য মেইনটেন্স ছাড়াই চলছি, আমরা চলছি না। ওরা আমাদের কথা দিয়েছে যে দে আর ডুইং দেয়ার মিনিমাম রেগুলার মেইনটেন্স, যেটা সেটা করছে। প্রায় ২২,০০০ কোটি টাকায় নির্মিত টার্মিনালে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা কারা দেবে সেটা অবশ্য চূড়ান্ত হয়নি। তবে বেবিচক চেয়ারম্যানের দাবি, জাপানি কোম্পানির নেতৃত্বে বিমান ছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচন করা হবে আরও এক বা একাধিক বেসরকারি প্রতিষ্ঠান। প্রথম দিন থেকে বিমানের সাথে একজন গ্রাউন্ড হ্যান্ডলার বিমানের সাথে একজন থাকবেন, এইটা আর কি। মিন টু সে দ্যাট more competitive, more lucrative, more passenger facilitation, সেগুলো চিন্তা করে সেই লাইনে আমরা আগাচ্ছি। এর আগে গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা বা হামলার আশঙ্কা জানিয়ে পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের ৮টি বিমানবন্দরে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেবিচক। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের কার্যালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল ৫:৩০টার দিকে কার্যালয়ের দ্বিতীয় তলায় আগুন লাগে এবং দোতলায় কাগজের ময়লার বক্সে সিগারেটে ফেলে দেওয়া অংশ থেকেই আগুনের সূত্রপাত।
অল্প সময় ধোঁয়াচ্ছন্ন হয়ে যায় আশপাশে কয়েকটি কক্ষ। ফায়ার অ্যালার্ম শুনে আতঙ্কে নেমে আসেন কর্মচারীরা। আর এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সংস্থাটির চেয়ারম্যান সহ বেশ কয়েকজন কর্মকর্তা ভবনের ভেতরেই ছিলেন। এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু সেটা খতিয়ে দেখতে নিরাপত্তা সদস্যকে নির্দেশ দিয়েছেন বেবিচক চেয়ারম্যান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই বৈঠকে ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থ রক্ষায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুতিন। ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম মস্কোতে গচ্ছিত রাখার প্রস্তাবও দেন তিনি। এর পাশাপাশি ইরানের জনগণ যেন সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে টিকে থাকতে পারে এমন আশা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। মস্কো তেহরানের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব আখ্যা দিয়েছেন আব্বাস আরাকচি। জানিয়েছেন সময়ের সাথে সম্পর্ক আরও জোরদার করবে উভয় দেশ। সোমবার রাশিয়ার স্থানীয় সময় ভোরে সেন্ট পিটার্সবার্গ শহরে পৌঁছান আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক মিত্রদের সাথে সমন্বয়ের প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে তার এই সফরকে। হরমুজ প্রণালী আবার চালু সহ যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। নিজেদের শর্ত এবং অবস্থান পাকিস্তানের মাধ্যমে পৌঁছে দিয়েছে ওয়াশিংটনের কাছে। রোববার হরমুজ প্রণালীর নিরাপত্তা, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার সহ বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে ইসলামাবাদে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে নানা অনিশ্চয়তা, নাটকীয়তার পর শেষমেশ আর মুখোমুখি হয়নি দুপক্ষ। তবে মধ্যস্থতাকারী পাকিস্তানের আহ্বানে ইসলামাবাদ গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। এক দফা আলোচনার পর ওমান থেকে ঘুরে রোববার আবার পাকিস্তানে যান আরাকচি। তুলে ধরেন যুদ্ধবন্ধে তেহরানের নতুন প্রস্তাব। নিজেদের অবস্থান আর শর্তাবলীর তালিকা পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের কাছে। নতুন প্রস্তাবে রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখা, সেখানে নতুন আইনি কাঠামো কার্যকর, যুদ্ধকালীন ক্ষতিপূরণের প্রশ্ন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে নিশ্চয়তা এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়। নিজেদের রেড লাইন বা চূড়ান্ত সীমারেখার একটি তালিকাও পাকিস্তানের হাতে তুলে দিয়েছেন ইরান। ইসলামাবাদ সফর ফলপ্রসূ ছিল বলে জানান আরাকচি। ইসলামাবাদে আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। এতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোন শর্তে আলোচনা এগোতে পারে সে বিষয়ে পর্যালোচনা হয়েছে। ইরানের নতুন প্রস্তাব নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। এর আগে পাকিস্তানের প্রতিনিধি না পাঠালেও যোগাযোগের পথ খোলা রয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজে সাগরিকায় প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের দেয়া 183 রানের টার্গেট 12 বল হাতে রেখে টপকে যায় টাইগাররা। সাগরিকায় শুরুতেই হোঁচট নিউজিল্যান্ড শিবিরে। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন টিম রবিনসন। এরপর 88 রানের জুটি গড়েন ওপেনার ক্লার্ক ও ক্লেভার। 37 বলে 51 রান করেন ক্লার্ক। 39 রান করা অধিনায়ক নিক কালিকে ফেরান শরীফুল। আর শেষ দিকে জশ ক্লার্কসনের 27 রানের ঝড়ো ইনিংসে 6 উইকেটে 182 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় কিউইরা। জবাবে 41 রানের উদ্বোধনী জুটি করেন তানজিদ তামিম, সাইফ হাসান। 17 রান করে আউট হন সাইফ। লিটন 21, তামিম 20 রানে ফিরলে 77 রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। এরপর পারভেজ ইমনের সাথে 54 রানের জুটিতে ম্যাচে রোমাঞ্চ এনে দেন তাওহিদ হৃদয়। 14 বলে 2 ছক্কায় 28 রানে ফিরেন ইমন। হৃদয়ের 27 বলে অপরাজিত 51 আর শামীম পাটোয়ারির 13 বলে 31 রানের ক্যামিওতে 2 ওভার বাকি থাকতে 6 উইকেটে জয় পায় বাংলাদেশ। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।